হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। চাঁদের চেয়ে সুন্দর, নক্ষত্রের চেয়েও দামি, হীরার থেকেও মূল্যবান এক মায়াবী পরীকে আমি পেয়ে গেছি। এ জীবনে আমার আর কিছুর প্রয়োজন নেই। হঠাৎ বলায় কণ্ঠটা ঠিক ধরতে পারল না অরুপিতা, তবে বেশ আশ্চর্য হয়েছে। রিহানও ঠিক শাহরিয়ার মতো কথা বলল। অর্পিতার চোখ জুড়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। খাট থেকে নেমে ব্যালকনির সামনে দাঁড়িয়ে উল্টো দিকে ঘুরে তেজি তেজি একটা ভাব এনে বলল, আমি আপনার সাথে এক রুমে থাকতে পারবো না। বিয়েটা আমাদের ঠিকই হয়েছে, তবে এই বিয়ের কোনো মূল্য নেই আমার কাছে। না, আছে আপনার। আমি এই বিয়েটা শুধুমাত্র মা বাবার জন্য করতে বাধ্য হয়েছি, বিশেষ করে আপনার দুই ভাই বোন। আপনারা দুই ভাই বোন আমাকে বাধ্য করেছেন। তবে শুনে রাখুন, আমি আপনাকে ভালোবাসি না, আর না বাসবো। আর আপনাকে আমি আর একটা কথা জানিয়ে রাখি, আমি একজনকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। বুঝতে পেরেছেন? বলে সামনে থাকা লোকটার দিকে ঘুরে তাকায়। তাকিয়ে মুহূর্তে যেন স্তব্ধ বনে যায়, চোখ দুটো বড় বড় হয়, মুখটা হাঁ হয়ে গেল। অর্পিতা এ কি দেখছে? ও ভুল দেখছে না তো? সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আসলেই এখানে আছে। কি কি যেন বলছিলে, আমি ভালো করে বুঝতে পারিনি, আবার রিপিট করো। কানে আঙুল দিয়ে লাড়তে লাড়াতে শাহরিয়া বলল, আপনি সত্যি এখানে এসেছেন? হাসি দিয়ে হেয়ালি করে বলে শাহরিয়া, আমার ঘর, আমার বউ, আমার ফুলসজ্জা, আর আমি আসবো না? মানে? কিছু না, এদিকে এসো। অরুপিতাকে এই কথাটা বলতে দেরি হলো, কিন্তু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে দেরি হলো না। আমি আমি আপনাকে ভীষণ ভালোবাসি শাহরিয়া। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, আর না অন্য কাউকে মেনে নিতে পারবো। আপনি যখন এসেছেন, আমাকে আপনার সাথে নিয়ে যান। নয় নয় আমি দম বন্ধ হয়ে এখানেই মারা যাব। শাহরিয়া বেশ আশ্চর্য হয় অর্পিতার কথায়, তাই কিছুটা অস্বাভাবিক ভাবেই বলল, তুমি অন্য কাউকে গ্রহণ করতে যাবে কেন? আমাকে ছাড়া থাকতে বা তোমাকে কে বলেছে? আর এখান থেকে তোমাকে নিয়ে বা যাবো কেন? কারণ আমার বিয়ে হয়ে গেছে, আর এই বিয়েটা আমি মানি না। কিন্তু আমি তো মানি। শাহরিয়া, এটা মজা করার সময় নয়। আমাকে নিয়ে চলুন এখান থেকে, আমরা পালিয়ে যাই, নয়তো আপনাকে এখানে দেখে ফেলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। আজব, কে কুরুক্ষেত্র বাজাবে? আমার ঘর, আমার বউ, আমি ফুলসজ্জা করতে এসেছি, এতে কুরুক্ষেত্র কে বাঁধাবে? কার এত বড় সাহস যে আমার ফুলসজ্জা করতে ডিস্টার্ব করবে? কত কষ্ট করে ঝামেলা শেষ করে বউটার কাছে এসেছি, আর এখন বউটাই কিসব উল্টাপাল্টা কথা বলছে। কিসব আবল বলছেন? হ্যাঁ, আপনার ফুলসজ্জা হতে যাবে কেন? তো বিয়েটা তোমাকে কে করেছে? আমি করেছি তো, ফুলসজ্জা তো তোমার আমার সাথে হবে, তাই না? অরুপিতা কিছুটা হাঁ করে শাহরিয়ার দিকে চেয়ে থাকলো। সব যেন তার মাথার উপর দিয়ে গেল, কিছুই মাথায় ঢুকছে না তার। ওর বিয়ে রিহানের সাথে হয়নি, ওর ভালোবাসার মানুষটার সাথেই হয়েছে। কিন্তু রিহান তো সামিরার ভাই, তাহলে কি করে শাহরিয়ার সাথে? না। অতঃপর বোকার মতো প্রশ্ন করলো, তাহলে আপনিও কি সামিরার ভাই? হ্যাঁ, আমি সামিরার ভাই, আর তোমার বিয়ে আমার সাথে হয়েছে। তাহলে ওই রিহান? শাহরিয়া এতক্ষণ পর বুঝতে পারলো তার অরূপ এই কথাগুলো কেন বলেছিল, তাই সুন্দর করে তার মায়াবতীকে বোঝানোর চেষ্টা করে বলল, আমি জানি না তুমি এসব কথা কেন বলছো, তবে আমি তোমার অবগতির জন্য বলছি। আমার আব্বুরা দুই ভাই, বোন নেই। চাচ্চু বড়, আমার আব্বু ছোট। চাচ্চুর এক ছেলে, আর আব্বুরা আমরা দুইজন, সামিরা আর আমি। আর রিহান আমার আর সামিরার বড় চাচার একমাত্র ছেলে। রিহানের আর কোনো ভাই নেই, বোনও নেই, ও একা। আর সেদিন বাবা মা যখন তোমাকে দেখতে গেছিল, তখন আমরা জরুরি একটা কাজ ছিল, তাই তাদের সাথে যেতে পারিনি। আর বাবা মাকে তো একা পাঠানো যায় না। আর সামিরাও সেদিন ভার্সিটিতে ছিল, তাই সেদিন রিহান তাদের সাথে তোমাদের বাসায় গিয়েছিল, আর সেখানে তোমার হয়তো কোনো ভুল ধারণা হয়েছে। অরুপিতা শাহরিয়ার কথা শুনে স্তব্ধ বনে যায়। ও কি শুনছে? রিহান নয়, শাহরিয়ার সামিরার আপন ভাই?
আর ও কিনা ভুল বুঝে সামিরাকে কত কিছু বলে কষ্ট দিয়ে ফেললো। এখন কিভাবে ওরু সামিরার কাছে ক্ষমা চাইবে? সে মুখ কি তার আছে? না, একদমই নেই। কিন্তু ক্ষমা তো চাইতেই হবে, সেটা যে করেই হোক। সামিরার কাছে ওর জিজ্ঞাসা করা উচিত ছিল, কিন্তু সেদিন ঋতু মায়া যেভাবে বলেছিল, ওর তো আপন ভাই ভেবেই নিয়েছিল। ভুল তো তার, সামিরার না। তার ভালোবাসার মানুষটির নাম তো একবারও উচ্চারণ করেনি, শুধু বলে গেছে সে তার ভাইকে নয়, অন্য একজনকে ভালোবাসে। যদি নামটা বলে দিত তাহলে তো ভুল বোঝাবুঝিটা হতো না। অরুপিতার এখন নিজের ওপর নিজের ভীষণ রাগ হচ্ছে। যে করেই হোক সামিরার সাথে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবে। যা হওয়ার হয়েছে, যা বোঝার বুঝেছো। এখন তার জন্য আমি আমার বাসরাতটা নষ্ট করতে চাই না। মাই চাঁদ কুমারী, তাই কাম। হাত দিয়ে অরুকে ইশারা করে তাকে। অরু শাহরিয়ার ঠোঁট কাটা কথায় বেশ লজ্জা পায়, তাই স্থির অবস্থায় এখানেই দাঁড়িয়ে রয়। অরুকে লজ্জা পেতে দেখে শাহরিয়া আবার বলল, আমি কিন্তু টুইন বেবি চাই, তাই এখন থেকে কাজ চালিয়ে যেতে হবে। তাই দেরি না করে আমার কাছে আসো তো। যত দেরি করবে তোমারই লস, কারণ আমার কিন্তু বেবির চাহিদা বাড়বে, কমবে না। টুইনের জায়গায় ত্রিপল হয়ে যেতে পারে। অরুর এমন কথায় কান থেকে ধোঁয়া বের হয়ে যায়, শরীরে মধু মধু কাঁপন শুরু হয়। তাই এমন কথা সহ্য করতে না পেরে আবারও শাহরিয়াকে জড়িয়ে ধরে বলল, চুপ করুন আপনি, আমি সহ্য করতে পারছি না। শাহরিয়াও আর কিছু না বলে হুট করে অরুকে কোলে তুলে নেয়। আস্তে আস্তে অরুকে বিছানায় শুইয়ে দিয়ে অরুর গায়ের গহনা খুলতে থাকে। কিছুক্ষণ পর চোখ যায় অরু লিপস্টিক লাগানো ঠোঁটের দিকে। ব্যাস, অরু ঠোঁটটার সাথে সাথেই নিজের দখলে নিয়ে নেয়। অরুও শাহরিয়াকে কোনো রূপ বাধা দেয় না। অরুর বাধা না পেয়ে শাহরিয়া পুরোপুরি অরুতে মত্ত হয়। তারা দুজনে চলে যায় এক নতুন ভালোবাসার সূচনায়। দুজন একে অপরের সাথে মিশে যায় এক গভীর ভালোবাসায়। গভীর রাত, অরুর শরীরে শুধু একটা চাদর পেঁচিয়ে শাহরিয়ার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। এখানেই যেন অরুর ভীষণ শান্তির স্থান। শাহরিয়াও অরুকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে রেখেছে। অরু শাহরিয়ার বুকে মাথা রাখা অবস্থায় বলল, আপনি আমাকে কোনোদিনও ছেড়ে যাবেন না তো? এভাবেই নিজের কাছে আগলে রাখবেন তো? শাহরিয়া অরুর কপালে গভীর একটা চুমু এঁকে দিয়ে বলল, দেহে যদি রুহুটাই না থাকে তখন মানুষটাকে মৃত্যু বলে। ঠিক তেমনি শাহরিয়া নামে মানুষটার জীবনে অরুপিতা নামে মেয়েটা না থাকে তো পুরো জীবনটাই বৃথা হয়ে যাবে। জীবন হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, তাই তো তোমাকে পাওয়া। কালকে রাত থেকে সামিরাকে কোথাও দেখছি না। রুমে খুঁজলাম, সারা বাড়ি খুঁজলাম, কোথাও পেলাম না। গেল কোথায় মেয়েটা? ছোট, এবার ওনাদের বিষয়টা জানানো উচিত। মেয়েটার আবার কিছু হলো না তো? রিহানকেও কাল থেকে দেখতে পারছি না। হাত পা বাঁধা অবস্থায় বিছানায় পড়ে আছে সামিরা। কি অসম্ভব রাগে সাপের মতো ফোঁসফোঁস করছে। সামিরা তো রিহানের এমন ভয়ঙ্কর রাগ দেখে সমস্ত শরীর শিউরে উঠেছে। একটু পরপর কেঁপে উঠছে ছোট্ট শরীরটা। কপালে যেন তার শনি আছে বুঝতে একটু অসুবিধে হলো না। মুখ দিয়ে কিছু বলতেও পারছে না, মুখটাও টেপস লাগানো। সামিরাকে ছোটাছুটি করতে দেখে রিহান বলল, আমার দেওয়া গহনা তোর শরীর থেকে খুলতে নিষেধ করেছিলাম না? কিন্তু না, তুই তো সব তোর শরীর থেকে খুলে ফেলেছিস। তুই আমার অবাধ্য হলি। এই রিহান অরণ্যের অবাধ্য হলি তুই। এমনকি অন্য ছেলেদের সাথে গা ঘেঁষাঘেঁষিও করলি, যেটা আমি একদমই সহ্য করতে পারি না। এখন তো এর শাস্তি তোকে পেতেই হবে। বলে সামিরার হাতে পায়ের বাঁধন খুলে টেনে উঠিয়ে। হাত পা বাঁধা ছিল বলে হঠাৎ বাঁধন খোলার পর শরীরটা এমনি নরম হয়েছিল। এখন থাপ্পড় খাওয়ায় ছিটকে মেঝেতে গিয়ে পড়েছে। শরীরের ভারসাম্য রাখতে না পেরে কিছুক্ষণ মেঝেতে পড়ে মাথার চক্কর গুনছিল। মাথার চক্করটা ছাড়তেই গালে টনটন ব্যথা অনুভব করাতে হাতটা চলে যায় সামিরার গালে। সাথে সাথে সামিরা ফুপিয়ে কেঁদে ওঠে। কিন্তু এতে রিহানের মনে হলো কিছুই যায় আসে না। তাই আবারও সামিরাকে মেঝে থেকে টেনে তুলে দাঁড় করিয়ে যেই কিছু বলবে, সামিরা বিনয়ের সুরে কোনো রকমে বলল,
প্লিজ ভাইয়া, আমার কথাটা তো শুনুন। সামিরা বাকিটুকু আর বলা হলো না। সামিরার মুখে ভাইয়া ডাক শুনে রিহানের রাগ যেন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। সামিরাকে বিছানায় ধাক্কা মেরে গায়ের শার্টের বোতাম খুলতে খুলতে গর্জন দিতে দিতে বলল, ভাইয়া, আবার সেই ভাইয়া ডাক। আজ তোকে বোঝাবো আমি তোর ভাইয়া নই, অন্য কিছু। যেটা এখন করব ফের তুই কোনোদিনও ভাইয়া বলতে চেয়েও বলতে পারবি না। প্লিজ আমার কথাটা শুনুন। আমি ওই ছেলেটার সাথে কথা বলতে চাইনি, কিন্তু ওই ছেলেটা ওর কাজিন ছিল, আমাকে বেআইন বলে সম্বোধন করছিল, এতটুকুই। আর আপনি তো আমাকে জানেন আমি কেমন। এক রাত দিনের তফাতে আমি অন্য ছেলের সাথে কথা বলবো? আমি কিছু জানি না, তুই কথা কেন বলবি? তুই আমি ব্যতীত কারো দিকে ফিরেও তাকাবি না। তুই শুধু আমার, এখন সম্পূর্ণ আমার করে নিব। এই কাজে তুই যদি একবারও বাধা দেওয়ার চেষ্টা করিস তো তোকে আজ জ্যান্ত কবর দেব আমি। ভাই প্লিজ এমনটা করবেন না, আমার ভুল হয়ে গেছে। আমি জীবনেও কোনো দিন কোনো ছেলের সাথে আর কথা বলবো না, মরে গেলেও বলবো না। আপনার অবাধ্য তো দূর, কোনো দিন মুখের উপর দুটো কথাও বলবো না, বিশ্বাস করুন ভাইয়া। এই ভাইয়া 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 ডাকটা আমি আর কত শুনবো? বলে সামিরাকে এক মুহূর্ত আর সময় না দিয়ে সামিরার একটা পা ধরে টান দিয়ে একদম নিজের কাছে এনে সামিরার গোলাপি রাঙা ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। উম, উম, উম। সামিরা অনেকক্ষণ যাবৎ রিহানের থেকে ছাড়া পাওয়ার জন্য করে যাচ্ছে, কিন্তু রিহানের ছাড়াছাড়ি কোনো নাম নেই। সে নিজের মতো কাজ চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ঠোঁট দুটো ছেড়ে মুখ ডুবায় সামিরার ফর্সা গলায়। হঠাৎ করেই সামিরা আউচে নেয় একটা শব্দ করে উঠল, কারণ রেহান সামিরার গলায় সুন্দর মতো একটা লাভ ব্রেড দিয়েছে। আস্তে আস্তে ঘাট থেকে একটু নিচে নামতেই সামিরা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্লিজ না, আমি আর নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার, আমাকে ছেড়ে দিন। ও মায়ের হৃদয়ের রানী, মাত্র ধরলাম, ছুলামও না, খেলামও না, এর ভিতরে ছেড়ে দেব? প্রশ্নই আসে না। যখন ছুলাম তখন তো একটু খেয়ে দেখি আসলে টেস্টটা কেমন। সামিরার তো এমনি শরীরের মধু কাঁপন সৃষ্টি হয়েছে, এর ভেতরে আবার রিহানের এমন বিশ্রী কথায় গা ঘিনঘিন করে উঠল। ও বেশ ভালোই বুঝতে পারছে এই রিহান আজকে ওকে কোনোভাবেই ছাড়বে না, স্বামীর অধিকার আজকে নিয়েই ছাড়বে। কিন্তু সে তো সবার জন্য তৈরি নয়। স্বামী স্ত্রীর একটা মিল হতে হলে তাদের দুজনের সম্মতি থাকা উচিত। এই মুহূর্তে সামিরার সেটা নেই, তাই সজরে রিহানকে নিজে থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, ধাক্কাও দিল, তবে তার ফলাফল শূন্য। কাজ তো হলোই না, বরং রিহান আরো ক্ষিপ্ত হয়ে সামিরার জামাটা গা থেকে টেনে ফেলে দিল। সামিরা এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না, তাই হঠাৎ এমন হওয়ায় দুহাত বুকের ওপর চেপে ধরে চোখ বুজে রইল। আহ, তোর ফিগার যে এত সুন্দর হবে ভাবতেই পারিনি। যদিও একবারও ধারণায় আসতো তো কখনই তুলে এনে বিয়ে করে নিজের কাছে আবদ্ধ করে রেখে দিতাম, তাহলে এত অপেক্ষা করতাম না, আর এত ভোগ বইয়ে ভার্সিটির বড় ভাই হয়ে এখানে ওখানে থাকতাম না। সত্যি বলছি মাইরি, একদম হট। ঠোঁট কামড়ে চোখ টিপ দিয়ে রিহান বলল। সামিরা রিহানের কথায় চোখ মেলে তাকিয়ে বোকার মতো মুখ থেকে ফুসফুস করে বলে ফেলল, মানে? তোর কি মনে হয় আমি তোর ভাইয়ের ছোট? একদমই নয়, এটা ভাবলে তোর ভুল। কারণ আমাদের দুজনের বয়সের ডিফারেন্স মাত্র 6 মাসের। তোর মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমি কিভাবে এখনো ভার্সিটিতে পড়ি? আমি কোনো ভার্সিটিতে পড়ি না। তোর ভাই যেমন প্রফেসর, ঠিক তেমনই আমি ওই লেভেলেরই। শুধুমাত্র প্রফেশনে ঢোকা হয়নি তোর জন্য, বাবার ব্যবসা পর্যন্ত ঢোকিনি তোর জন্য, শুধুমাত্র তোকে নিজের কাছে আগলে রাখবো বলে। ঠিক তাই করেছি। সব কিছু ফেলে রেখে ভার্সিটির প্রফেসরদের সাথে কথা বলে দিনের পর দিন অভিনয় চালিয়ে গেছি। তোকে সবার কাছ থেকে এড়িয়ে রেখেছি। এতে তোর ভাই চেয়েও আমাকে বাধা দিতে পারেনি। আর তুই তো আমার কোনোদিন তেমনভাবে খোঁজাও নিসনি।
তাই তোর এই বিষয়ে জেনে ওঠাও হয়নি আর। তবে এখন তো তোকে আমি বিয়ে করে নিয়েছি, সব জেনেওছি। এখন ভেবে দেখব কোন প্রফেশনে ঢোকা যায়, কারণ আমি জিনিসটা এখন আর আমার আয়ত্তের মধ্যে চলে এসেছে। এখন নো চিন্তা ডু ফুর্তি। কিন্তু বিশ্বাস কর, তোকে এই অবস্থায় দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। প্লিজ কাম। ব্যথা দেবো না, সত্যি বলছি। জোর করে বাধ্য করিস না, নিজের থেকে কাছে চলে আয়। বলে আস্তে করে সামিরার বুক থেকে হাতটা সরিয়ে নেয়। সামিরা না পারছে নিজেকে প্রোটেক্ট করতে, আর না পারছে রিহানকে নিজের থেকে সরাতে। এক প্রকার রিহানের কাছে নিজেকে বিলিয়ে দিতে হচ্ছে, কারণ ও জানে এই বন্ধ কুঠরিতে ও আজকে কোনোভাবেই রিহানের থেকে ছাড় পাবে না। তার উপর সব থেকে বড় কথা, ও রিহানের স্ত্রী। আজ হোক কাল হোক ওকে তো রিহানকে গ্রহণ করতেই হতো। তাই চুপচাপ চোখের অশ্রু ফেলে রিহানের কাছে স্বেচ্ছায় নিজেকে বিলিয়ে দিল। কোনো খোঁজ পেলে আমার মেয়েটার? কোথায় ও? কোথায় পাবো ওকে আমরা এখন? চিন্তা করো না, পেয়ে যাবে। শাহরিয়া নাকি জানে সামিরা কোথায় আছে। ছেলেটার সবেমাত্র বিয়েটা হলো, সকাল হতে না হতেই ছুটেছে বোনের খোঁজে। এখন কোথায় আছে সামিরা সেটা বলেনি, আর তুমি বলছো ও নাকি জানে সামিয়া কোথায় আছে? তোমার মেয়ে রিহানের সাথে আছে। রিহান নাকি ওকে তার বাসায় নিয়ে গেছে, আর শাহরিয়া আমাকে ফোন করে সেখানে তোমাদেরকে নিয়ে যেতে বলেছে। মুক্তা তার ভাইয়ের সমতুল্য দেবরের কথা শুনে কিছুটা চমকায়। তার মানে তার ওই বদমেজাজি ছেলেটা সত্যি সত্যি মেয়েটার জীবন নষ্ট করে দিল না তো? কতবার ছেলেকে বুঝিয়েছে, জোর করে কোনো কিছু হয় না। আর এই ছেলে তো এক কথার ছেলে, তার সামিরাকেই লাগবে। এখন আবার সামিরাকে সত্যি সত্যি তুলে নিয়ে গেছে। কে জানে এখন মেয়েটা কেমন আছে। বাচ্চা মেয়ে, কিছু উল্টোপাল্টা না করে ফেলে, এতে ক্ষিপ্ত হয়ে রিহান আবার খারাপ কিছু না করে ফেলে মেয়েটার সাথে। চিন্তায় যেন মুক্তার মাথা ফেটে যাচ্ছে। তাই অনুনয়ের সুরে দেবরের নিকট বলল, ভাই, আমার ছেলেটা নিতান্তই একটা পাগল। এত করে বললাম সামিরার জীবন থেকে তুমি সরে দাঁড়াও, কিন্তু না, পাগলের মতন কাজবাজ সব ফেলে ভার্সিটিতে গিয়ে পড়ে রয়েছে দিনের পর দিন। তার নাকি সামিরাকে প্রোটেক্ট করতে হবে। সামিরা অন্য কাউকে ভালো না বেসে ফেলে, সেটা তাকে দেখতেই হবে। কোনোভাবেই তাকে ফেরাতে পারিনি ভাই। তুমি দয়া করে আমার ছেলেটাকে খারাপ ভেবো না। শাহরিয়াও যে রাগী ছেলে, সে না বোনের জন্য আমার ছেলেটার কোনো ক্ষতি করে দেয়। তুমি দয়া করে বিষয়টা একটু দেখো। আরমান চৌধুরী তার বড় ভাবির এমন কথায় কিছুটা লজ্জা পায়। সে তো রিহানকে ভীষণ পছন্দ করে। ছেলেটা যথেষ্ট বুদ্ধিমান, লম্বা চূড়া, যথেষ্ট সুন্দর। তাছাড়া সে যখন থেকে জানতে পেরেছে রিহান সামিরাকে পছন্দ করে, তখন থেকে তার মনে সুপ্ত একটা বাসনা হয়েছিল সে সামিরাকে রিহানের কাছেই তুলে দেবে। আর যখন শুনেছে সামিরা বাসায় নেই, তারপর খোঁজ নিয়ে জানতে পারল সে রিহানের কাছে, তখন থেকেই সে চিন্তামুক্ত। তাহলে হঠাৎ এমন কথা কেন হচ্ছে? তার বড় ভাবি তার নিকট বড় বোনের মতো, সেই বড় বোনই তার কাছে ক্ষমা চাচ্ছে। বিষয়টা একদমই লজ্জাজনক। তাই সে গম্ভীর কণ্ঠে শুধালো, ছি ভাবিমণি, আপনি এমন কোনো কথা বলবেন না যাতে আমি ছোট হই। আর কে বলেছে রিহানকে আমি পছন্দ করি না? আমি রিহানের সাথেই আমার সামিরের বিয়ে দেব। এতে যদি আপনাদের মত না থাকতো, আমি মত করে নিতাম। আমার রিহানকে ভীষণ পছন্দ, খুব ভালো ছেলে ও। হ্যাঁ মানছি রাগটা একটু বেশি, কিন্তু আমি জানি আমার সামিরা ওকে ঠিক সামলে নেবে। আর এই বিষয়ে আমি নিজের শাহরের সাথে কথা বলবো। তোমার কোনো চিন্তা করতে হবে না। এখন চলো, শাহরের সবাইকে নিয়ে রোহানদের আলাদা বাসায় যেতে বলেছে। অর্পিতা চুপচাপ দাঁড়িয়ে বড়দের কথা শুনছিল। তার বিশ্বাসই হচ্ছে না রিহান ছেলেটার সামিরাকে ভালোবাসে, আবার কাউকে না জানিয়ে নিজের সাথে সামিরাকে বাসায় নিয়ে গেছে। রিহানকে যতটুকু অর্পিতা দেখেছে, তার কাছে রিহান রাগী বদমেজাজি বলেই মনে হয়েছে। কিন্তু এরকম যে সামিরাকে তুলে নিয়ে যাবে, সেটা কল্পনাও করতে পারেনি। সে তো সকাল সকাল তাড়াহুড়ো করে উঠেছিল সামিরার কাছে তার ভুলের জন্য ক্ষমা চাইবে, তাদের সম্পর্কটা ঠিক আবার আগের মতোই করে নেবে। কিন্তু সকালে উঠেই এমন একটা খবর শুনতে হবে, ও কল্পনায় আনেনি। কোথায় আমার বোন? তোর সাহস কি করে হলো কাউকে না জানিয়ে ওকে নিয়ে আসার? কোন সাহসে তুই ওকে নিয়ে এলি? কোন অধিকারে?
আমি তোকে নিষেধ করেছিলাম ওর থেকে দূরে থাকতে, কিন্তু তোর এত সাহস, তুই ওকে না বলে নিয়ে আসলি। আমি আমার বোনকে নিয়ে যাব। কোথায় ও? বল তাড়াতাড়ি। এত হট হচ্ছিস কেন ব্রো? রিল্যাক্স ভাই, আমার কথাটা শোন। বিয়ে কি আর তোর একার করতে ইচ্ছে করে? বাসরও কি তোর ওই একার করতে ইচ্ছে করে? আমার বুঝি ইচ্ছে করে না বিয়ে করার, বাসর করার? হোয়াট দ্য হেল? সামিরা কই সেটা বল। দাঁত কিড়মিড় করে। শরীরের রিহানের একটা টি শার্ট, সাথে আগের পরা প্যান্ট শার্ট, সালোয়ার শরীরে জড়ানো ছিল। টি শার্টও পরতো না যদি না রিহান জামাটা ছেড়ে ফেলতো। ফ্রেশ হয়ে সবেমাত্র ওয়াশরুম থেকে বের হচ্ছিল সামিরা, হঠাৎ রুমের বাইরে রিহানের সাথে ভাইয়ের গলার আওয়াজ পেয়ে ছুটে রুমের বাইরে এসে দাঁড়ালো। যেখানে থাকার কথা সেখানে আছে। দায়ছাড়া ভাব নিয়ে বলে রিহান। ইউ। বলেই যেই রিহানের কলারটা চেপে ধরবে তখনই চোখ যায় কিছু দূর দাঁড়িয়ে থাকা সামিরার দিকে। শাহরিয়া রিহানকে ছেড়ে ছুটে যায় বোনের নিকট, গিয়ে সামিরাকে জড়িয়ে ধরে বলল, বোন ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? কপালে চুমু দিয়ে শাহরিয়া সামিরার দিকে চোখ বুলিয়ে কঠিন কণ্ঠে আবার শুধালো, এগুলো পরে আছিস কেন? তোর ড্রেস কই? আর তোর বা এমন অবস্থা কেন? তোকে এমন লাগছে কেন? হঠাৎ করে সামিরা দুই বাহু ছেড়ে রক্ত আভা চোখ নিয়ে রিহানের কলার চেপে ধরে বলল, কি করেছিস ওর সাথে তুই? তোর এই অবস্থা কেন? কলারটা ছাড় ভাই। সম্পর্ক তুই বড় হতে পারিস, তবে বয়সে আমরা কিন্তু সেম সেম। তাই কলারটা ছেড়ে কথা বল। যতই হোক, এখন আমাদের দুইটা সম্পর্ক হয়েছে। তাই এখন সাপ আর নেউলের মতো যুদ্ধ না করে মিটমাট করে নিলেই পারি। তোর সাহস কি করে হলো ওকে এখানে নিয়ে আসার আগে? সেটা বল। ও, সাহসের কি আছে? আমার জিনিস আমি নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, তখন যেন কি বলেছিলি? কোন অধিকারে আমি ওকে নিয়ে এসেছি? তাহলে শোন, স্বামীর অধিকারে আমি ওকে নিয়ে এসেছি। আর ভাই, এটা তো আমার থেকে তোর জানার কথা বেশি। অবশ্যই বিয়ের পর একটা মেয়ের ওপর তার স্বামীর অধিকার থাকে সব থেকে বেশি। আর আমার তো মনে হয় না বউকে নিজের কাছে নিয়ে আসতে কারো পারমিশন লাগে। মানে? সিম্পল বিষয়টা বুঝতে পারছো না? শ্যামু এতদিন তোমার বোন ছিল, এখন সে অন্য কারো বউ। আর সেই অন্য কেউটা আর কেউ না, আমি। আমরা বিয়ে করেছি, আর বিয়ের পর বউ স্বামীর কাছে থাকবে, এটাই স্বাভাবিক। শাহরিয়া রেগে যেই থাপ্পড় মারতে যাবে অমনি রিহান শাহরিয়ার হাত ধরে ফেলে, বলল, এতক্ষণ কলারটা ধরেছো মানলাম, এখন গায়ে হাত তুলতে চাও? এটা তো মানতে পারছি না। মারতে কিন্তু আমিও জানি ভাই, সো সেটা ভালো হবে না। তাই হাতটাকে কন্ট্রোল করো ভাই। সামিরাদের কথা শুরু থেকে ভয়ে ভয়ে শুনছিল। এতক্ষণ মুখ থেকে কোনো কথাই বের করতে পারেনি, কারণ একদিকে স্বামী আর একদিকে ভাই। আর রাগের কথা বলতে গেলে দুইজনই সমান। তবে শাহরিয়া রাগ উঠলে কন্ট্রোল করতে পারলেও রিহান একদমই কন্ট্রোল করতে পারে না, তাই চুপচাপ তাদের দুজনের কথা শুনছিল। যখন দেখলো সেটা আর স্বাভাবিক পর্যায়ে নেই, তখন ছুটে গিয়ে দুজনকে থামানোর জন্য বলল, বন্ধ করে এসব। তোমরা কি শুরু করে দিয়েছো তখন থেকে? আর ভাই, তুমি তো রেগে যাচ্ছ কেন? আর আপনি সম্মান করতে শিখুন মানুষকে। তাছাড়া ভাই আপনার একদিনের হলেও বড়। তাছাড়া বউয়ের বড় ভাইকে সম্মান দিয়ে কথা বলতে, এটুকু নিশ্চয়ই আপনার জানা। সামিরার মুখে বউয়ের ভাই শব্দটা শুনে শাহরিয়া অবাকে শেষ সীমানার প্রান্তে পর্যন্ত পৌঁছে যায়। তার এই পিচ্ছি বোনটা এসব কি বলছে? এটা হতে পারে না। তাই হতবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, বোন তুই এগুলো কি বলছিস? সামিরা ভাইয়ের কথায় তার দিকে ঘুরে মুচকি হেসে বলল, হ্যাঁ ভাইয়া, এটাই সত্যি। আমি ওনার স্ত্রী, ওনার সম্পূর্ণ অধিকার আছে আমাকে ওনার সাথে নিয়ে আসার। আর আমিও বাধ্য স্বামীর কথায় থাকতে। তুই পাগল হয়ে গেছিস? কি সব আবল তাবল বকছিস? তুই এক্ষুনি এখান থেকে আমার সাথে চল। বলেই যে সামিরাকে নিয়ে যেতে নেয়, সামিরা বাধা দিয়ে বলল, দাঁড়া ভাই, কখনো কোনো ভাইকে দেখেছো কোনো বোনকে তার স্বামীর সাথে সংসার করতে না দিয়ে নিয়ে যেতে? আর না কোনো মেয়েকে দেখেছো তার স্বামীকে একলা রেখে চলে যেতে? তাহলে ভাই, তুমি কেন আমাকে নিয়ে যেতে চাচ্ছ?
আমি আমার স্বামীর সাথে থাকতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। আমি যদি জানতাম উনি আমাকে অনেক আগে থেকে ভালোবাসতেন, তাহলে অনেক আগেই আমি এই বিষয়টাকে নিয়ে ভাবতাম, সবার সম্মতি নিয়ে ওনার হাত ধরতাম। রিহান সামিরার কথা শুনে শাহরিয়ার মতো বেশ চমকায়। তার তো জানা ছিল সামিরাকে যখন পাওয়া যাবে না তখন সামিরার সব ফ্যামিলি ওর কাছেই আসবে, সামিরাকে নিয়ে যেতে চাইবে, আর সামিরা ওর কাছে থাকতে চাইবে না। তখন এক প্রকার ওকে যুদ্ধ করে সামিরাকে নিজের কাছে রাখতে হবে। কিন্তু সামিরা যে নিজ থেকে ওর কাছে থাকতে চাইবে ও কল্পনাতেও আনেনি। ও যদি বুঝতে পারতো সামিরা এমন কোনো কথা বলবে তাহলে কোনোদিনও কোনোভাবে সামিরাকে কোনো বিষয়ে জোর করতো না। রোমান্স তো দূরে থাক, গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দিত না। আর সেখানে কিনা কাল রাতে ও সামিরার সাথে জোর করে, ছিছি, মুহূর্তটা ভাবতেই ওর ঘেনা লাগছে। নিজেই নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছে। বারবার নিজের ভেতর কেমন একটা খারাপ লাগা কাজ করছে। ও ভুল করেছে, চরম লেভেলের ভুল করেছে। না পাওয়ার ভয়ে সবকিছু জোর করে পাওয়া যায় না। ওর একটাবার উচিত ছিল সামিরাকে ওর ভালোবাসার বিষয়টা জানানো, কিন্তু কি করলো? কিন্তু না, আর ভাবতে পারবে না। রিহান এসব ভাবনার মধ্যেই পেছন থেকে হাততালির শব্দ শুনে তিনজনেই সেদিকে তাকায়। শাবাশ, এই না হলো আমার মেয়ের কথা। ভালোবাসার মানুষটাকে নিজের সাথে জুড়ে নেওয়া, তার হাত আঁকড়ে ধরে থাকা, তার সুখ দুঃখের সাথী হওয়া। মুচকি হেসে কথাগুলো বললেন আরমান চৌধুরী। এসব কি বলছো তুমি আব্বু? সামিরাকে পেয়েছি, এখন ওকে নিয়ে চলে যাবো এখান থেকে। আরমান কিছু বলতে যাবে তার আগেই সামিরা সবার উদ্দেশ্যে বলল, আমি আমার স্বামীর সাথে থাকতে চাই, এবং কি বিয়েটা আমাদের যেমনভাবেই হোক না কেন, যতই তোমাদেরকে আমরা না জানাই, বিয়েটা কিন্তু আমাদের সত্যি সত্যি হয়েছে। তাই আমি চাইবো না তোমরা আমার স্বামীর থেকে আমাকে আলাদা করো। কিসের বিয়ে? ও নিশ্চয়ই তোকে ভয় দেখিয়েছে, তার জন্য তুই এরকম মিথ্যে বলছিস। কিন্তু তোর কোনো ভয় নেই, তোর ভাই আছে তো। না ভাই, কেউ আমাকে ভয় দেখায়নি, যা বলছি সব সত্যি। এটুকু বলে কিছুক্ষণ থেমে আবার বলল, 7ই জানুয়ারি তোমার গায়ে হলুদের দিন সকাল 11:43 আমরা বিয়ে করেছি। আমার ভয় ছিল বিয়ের বিষয়টা তুমি জানতে পারলে কি করবে, মেনে নেবে কিনা, আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে কিনা। ভাই, আমি সেদিন তোমাদের কাউকে ভয় বলতে পারিনি। আরমান চৌধুরী মেয়ের কথা শুনে কিছুটা অবাক হয়। তার মেয়ে তাদেরকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিল। আর রিহান, সে কিভাবে পারলো তাদের না জানিয়ে তাদের মেয়েকে বিয়ে করে নিতে? রিহান যদি তার কাছে একটা বার মন খুলে বলতো সে সামিরাকে বিয়ে করবে, তাহলে কোনোদিনও না বলতো। আরো জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান করে মেয়েকে তার হাতে তুলে দিত। কিন্তু এরা কি করলো? তার একমাত্র মেয়ে, কত ইচ্ছে ছিল কত ধুমধাম করে মেয়ের বিয়ে দিবেন। এইসব আশায় জল ঢেলে ছেলে মেয়ে দুটো লুকিয়ে বিয়ে করে নিল। তাই তিনি আফসোসে নেয় রাগি রাগি হয়ে বলল, রিহান, আমার জানা মতে তুমি বুদ্ধিমান ছেলে, তাহলে তুমি এমন একটা কাজ কীভাবে আমাদের না জানে করতে পারো? তুমি যদি আমাদের একটা বার বলতে তুমি সামিরাকে বিয়ে করতে চাও, আমরা কি নিষেধ করতাম? রিহান যেন একের পর এক শখ খাচ্ছে। প্রথমে সামিরার কথার পরে আরমান চৌধুরীর কথা। রিহান যে একাই শখ খাচ্ছে এমন না, ঠিক একই ডিগ্রির শখ শাহরিয়াও খাচ্ছে। তার বাবা সামিরাকে রিহানের সাথে বিয়ে দিত, আর সামিরাও রিহানের সাথে থাকতে চায়। তার মাথায় কিছুই আসছে না। এই রিহানটা কখন তার বাপ বোনকে পটিয়ে নিল? যেখানে তার বাপ বোন রিহানকে মেনে নিয়েছে সেখানে সে ভাই ভাই সম্পর্কে ফাও ফাও শত্রুতা বাড়ালো। কি আজব! আরমান চৌধুরী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কি আর করার, বিয়ে যখন করে নিয়েছো, দুজনে যখন একে অপরের সাথে থাকতে চাও, তাহলে এখানে তার কিছু বলার নেই। তবে রেহান, আমি এখন সামিরাকে আমার সাথে বাসায় নিয়ে যাব। জাঁকজমকপূর্ণভাবে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। এই কয়েকদিন ও আমাদের সাথে থাকবে। শাহরিয়ার এখন কি বা বলার, তাই বাবার কথা সায় মিলিয়ে একটা নিঃশ্বাসে বলে ফেলল, যদি আমার বোন রিহানের সাথে থাকতে চায় তাহলে তো আমারও কিছু বলার নেই। আমিও তাহলে বাবার কথার একমত। রিহান কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। সবাই তার ধারণা থেকে পাল্টি খাচ্ছে। এভাবে সামিরাকে নিয়ে আসলে সে তুফান না হয়ে মাখামাখি একটা বিষয় হয়ে যাবে। স্বয়ং শাহরিয়ার রাজি হবে, আহ, তার মাথায় আর নিতে পারছে না।
এবং কি সামিরার মনে যে তার জন্য সফট কর্নার আছে সেটাও সে ধারণাতে আনেনি। যাই হোক, তুফান না হয়ে যে সবকিছু এত সুন্দর মিটমাট হয়ে গেছে এতেই অনেক। তাই কিছুক্ষণ চুপ থেকে অনুতপ্ত কণ্ঠে বলল, আপনাদের যা ভালো মনে হয়। সময় তাই নিতান্ত গতিতে এগিয়ে যায়, কাল বেঁধে দেখে না, নাকারের জন্য অপেক্ষা করে। সময়ের সাথে সাথে বদলে যায় সব পুরনো মুহূর্ত, স্মৃতি, সব সম্পর্ক। কারো কারোর সম্পর্ক হয়ে যায় বিচ্ছিন্ন, আবার কারোর সম্পর্ক হয়ে ওঠে বিশ্বস্ততা ও মধুর। ঠিক তেমনই অরু সেদিন সামিরাকে বাসায় নেবার পর সামিরার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছিল। সামিরা প্রথমে অভিমান করলেও পরে প্রিয় বান্ধবীকে আবারও আপন করে নিয়েছিল। তাদের কেউ দেখলে বলবে না তাদের মতো ননদ ভাবির সম্পর্ক জাতীয় কিছু আছে। সারা বাড়ি খুনসুটি করে মাতিয়ে রাখে তারা দুজন। তাদেরকেই খুনসুটি নিয়ে বাড়িতে সকলের দিনরাত পার হয়ে যায়। তাদেরকেও খুনসুটি নিয়ে বাড়ির সকলের দিন রাত পার হয়ে যায়। আজ শুক্রবার, পুরো বাড়ি সুন্দর জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে সামিরার বিয়ে উপলক্ষে। কিছুক্ষণ পরেই রিহানরা চলে আসবে, কাজী সাহেব সহ সকলেই উপস্থিত। সময় ক্ষণিকের ভিতরে সামিরার পুনরায় বিয়েটা সম্পূর্ণ হলো। প্রত্যেকটা বাবা মায়ের মেয়ে বিদায়ে কষ্টটা যেন একটু বেশিই থাকে। কিছু মুহূর্ত আগেও যেই মেয়েটা কত সুন্দর বাড়িটা হইচই করে মাতিয়ে রাখতো, আজ সেই মেয়েটা বাড়ির সকলকে কাঁদিয়ে স্বামীর সংসার করতে চলে যাচ্ছে। বাস্তবতার কি আজব নিয়তি। যদিও সামিরাদের বাড়ি থেকে রিহানদের বাড়ি মাত্র 30 মিনিটের, তবুও বিদায়টা ভীষণ কষ্টকর। ফুলসজ্জিত বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে সামিরা। তার মনে রিহানকে নিয়ে কোনো অভিযোগ না থাকলেও কেমন আনইজি লাগছে। আজ সবার অনুমতি নিয়ে তারা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। রিহান নামক মানুষটা তার ভাবলেই কেমন কেমন একটা অনুভূতি হয়। কিছু সময় হতেই রিহান রুমে আসে। তার সাধ্য হওয়া পুরনো বউকে বিছানায় গুটিসুটি হয়ে বসে থাকতে দেখে অপরাধী কণ্ঠে বলল, ভয়ের কোনো কারণ নেই, আমি তোমাকে কোনো বিষয়ে জোর করব না। তুমি ফ্রেশ হয়ে আসো। এটুকু বলে আবার বলল, তখন তোমাকে নিয়ে আমার ভয় ছিল, যদি তোমাকে না পাই, তোমাকে যদি হারিয়ে ফেলি। তোমার ভাই যেভাবে আমার বিপাকে ছিল, আমার ক্ষণে ক্ষণে ভয় হতো তোমাকে নিজের করার আগে হারিয়ে না ফেলি আমি। তাই তখন তোমাকে বিয়েটা জোর করেই করেছিলাম। আর সেদিন ও ছেলেটার সাথে তোমাকে হেসে হেসে কথা বলতে দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই তোমার সাথে। আর কিছু বলার আগেই সামিরা রিহানকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি কোনো এক্সপ্লেন শুনতে চাইছি আপনার কাছ থেকে, না জানতে চেয়েছি? তাহলে কেন পুরোনো মুহূর্তের কথা বলছেন? রিহান সামিরার কথায় ওর দিকে ঘুরে মধুর কণ্ঠে জিজ্ঞাসা করলো, সেদিন তোমার সাথে ওই রকম বিহেভিয়ার করার পরেও তা খারাপ বদমেজাজি আমিটাকে ভালোবাসা দিলে কবে থেকে? আপনার জন্য আমার মনে অনেক আগে থেকেই সফট কর্নার ছিল। যেদিন আমাকে আপনি বিয়েটা করেছিলেন, নিজের ভিতর একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। কিন্তু সেদিন যখন আপনি ওইভাবে আমাকে জোর করে নিয়ে আসলেন, তখন আপনার উপর একটু রাগ হয়েছিল। তারপর যখন দেখলাম সেদিন আপনি আমার সাথে এমন ব্যবহার করার পর আমি যখন কষ্ট পেয়ে কান্না করেছিলাম, তখন আমার কষ্টে আপনিও কষ্ট পাচ্ছিলেন। আমার কান্নায় আপনার ভেতর একটা অনুতপ্ত ফিল হচ্ছিল। তারপর যখন আর কিছু না করে আমাকে ওইভাবে ছেড়ে দিয়েছিলেন, তখন থেকেই বুঝেছিলাম আপনি আমাকে ভালোবাসেন। শুধু ভালোবাসেন না, মারাত্মক ভালোবাসেন। আমি বুঝতে পেরেছিলাম। তাই তো সেদিন আপনাকে হারানোর ভয় এমনটা করেছিলেন। আমি নিজের চোখে, এমনকি নিজের প্রতি এত ভালোবাসা একটা মানুষকে দেখতে পেয়ে কীভাবে হারিয়ে ফেলি বলুন? আপনার মতো হয়তো আমাকে এমন মারাত্মক কেউ ভালোবাসবে না। হ্যাঁ, আপনার সেই দিনের পদক্ষেপটা ভুল ছিল, তবে আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। শুধু আছে এক আকাশ পরিমাণ ভালোবাসা। হ্যাঁ, স্বামী আমি, আপনার অর্ধাঙ্গিনী। একজন স্বামী তার স্ত্রীর সাথে ভুল কাজ করতেই পারে, আর সেটাকে শুধরে দেওয়ার আদর্শবান একজন স্ত্রীর কাজ। কোনো আদর্শবান স্ত্রী এমন কাজ নয় স্বামীর অন্যায়টাকে মনে রেখে তার থেকে দূরে চলে যাওয়া, তবে একলা ফেলেই চলে যাওয়া। অন্তত এমন স্ত্রী আমি নই। আমি আপনার সব কিছু ভুলে আপনার হাতটা আঁকড়ে ধরতে চাই। রিহান সামিরার কথা শুনে সামিরাকে নিজের সাথে জড়িয়ে ধরে। বিশ্বজয় করা হাসি দিয়ে কণ্ঠে মধুময় সুর ধরে বলে,
অনেক বছরের সাধনা, তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা, দিন শেষে পরিশ্রম। আজ তোমাকে এই নিজের জীবনে পেয়ে পূর্ণতা পেল। ভালোবাসি শামুরানী, তোমাকে ভীষণ রকম ভালোবাসি। দুজনে এক গভীর ভালোবাসার সাক্ষী হয়ে রইল ওই দূর আকাশের বাস উজ্জ্বল চাঁদ। 2 বছর পর হিমশীতল বহিকুল এক বাতাসের সূচনা। পরন্ত এক গোধূলি লগ্নে হাঁটতে বের হচ্ছিল শাহরিয়া আর অরুপিতা। দুজনে একে অপরের হাত ধরে গুটি গুটি কদম ফেলে প্রকৃতি উপভোগ করছিল। সাথে ছিল তাদের ভালোবাসার সাক্ষী 1 বছর 3 মাসের ছেলে। তিনজন মিলে খুব আনন্দে প্রকৃতিকে উপভোগ করছিল। কিছু দূর যাওয়ার পরে হঠাৎই আরুর সাথে ধাক্কা লাগে সামনে এক লোকের গায়ে। অরু তাড়াহুড়ো করে লোকটার দিকে ফিরে যেই ক্ষমা চাইতে নিবে তখনই চোখ দুটো যেন ছানা বরাদ্দ হয়ে যায়। এ কি দেখছে ও? এই মানুষটা কত সুন্দর পরিপাটি ছিলেন, আজ তার এমন বেহালা অবস্থা কেন? অরুর মাথায় আসছে না। অরুর সামনে থাকা লোকটি আর কেউ না, স্বয়ং হৃদয় ছিল। তার সাথেও ছিল 1-1.5 বছরের একটা ছেলে। কি বিভ্রান্ত অবস্থা তার, চোখ মুখ কেমন শুকিয়ে রয়েছে। কি মায়াময় চেহারাটা, আজ অদ্ভুত অদ্ভুত লাগছে। অরু আরো কিছুক্ষণ হৃদয়ের দিকে ভালোভাবে লক্ষ্য করে আশ্চর্য কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনার এই অবস্থা কেন ভাইয়া? হৃদয় অর্পিতার দিকে কিছুক্ষণ শুকনো চোখে তাকিয়ে তাচ্ছিলে নেয় একটা হাসি দিয়ে আফসোসের কণ্ঠে বলল, জানো তো তুমি সেই দিন ঠিকই বলেছিলে, আর আমি একটা বোকা চকচক দেখতে আমি সেই দিন কয়লাকে বেছে নিয়েছিলাম, সামনে থাকা মুক্তকে নয়। মুক্ত আমি পেয়েও হারালাম। ওই যে কথায় আছে না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। ওরও তুমি সেই দিন আমাকে একটা দোয়া দিয়েছিলে, মনে আছে? যেদিন আমি তোমাকে ঠকিয়ে নিশিকে বেছে নিয়েছিলাম। চিত্তে ঠকে যাওয়া এক নারীর সতীত্বে মিশেছিলে তুমি নামক এক ব্যক্তি। সেই নারী হৃদয়ের কোঠা থেকে তোমায় দোয়া করছে, আমারে ঠকিয়া বাঁধিলা তুমি অন্য কারোর সাথে ঘর। তবে দেখো সেই নারী হয় না যেন তোমার পর। হ্যাঁ ওরও, আমি পারিনি সেই নারীকে ধরে রাখতে। সেই নারী পর হয়ে গেছে আমার। কান্নাকে আটকানোর চেষ্টা করে। মানে কোথায় নিশি? সে তার দেহকে বিক্রি করে দিয়েছে। মানে কখনো রেল স্টেশনে বা বাস স্ট্যান্ডে টোকাই ছেলে মেয়েদের বোতল টোকাতে দেখেছো? বুঝলাম না। যাই হোক, বাদ দাও। সাথে কে তোমার? সাথে নিশ্চয়ই তোমার উনি, আর বাচ্চাটা নিশ্চয়ই তোমার বাবু। হ্যাঁ, তবে আপনি যেন কি বলছিলেন? নিশি কোথায়? ও ভালো আছে? হৃদয় ওর দিকে কিছুক্ষণ মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, জি। কি আশ্চর্য, তুমি ঠিক আগের মতো রয়ে গেলে। তবে বদলে গেলাম আমরা, বদলে গেল আমাদের জীবন। তুমি পেয়ে গেলে এক চিরন্তর সুখের ঠিকানা, আর আমি পেলাম তোমাকে ঠকানোর তার শাস্তি। অরুপিতা হৃদয়ের ঘুরপাক কথায় এখন বুঝতে পারছে নিশি হয়তো এখন আর এই সম্পর্কে নেই, হয়তো হৃদয়কে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু কেন গিয়েছে সেটা ধারণাতে আসছে না। তাই আবারও জিজ্ঞাসা করলো, নিশি আপনাকে কেন ছেড়ে গিয়েছে? ও তো আপনাকে ভালোবেসে বিয়ে করেছিল, আর আপনিও তো তাকে ভালোবাসেন। তাহলে? আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, এটা ঠিক। তবে সে আমাকে ভালোবেসে নয়, আমার টাকাকে বিয়ে করেছিল। আমার টাকা ফুরিয়ে গেছে, সেও আমাকে ছেড়ে চলে গেছে। আজ আমার কাছে আমার ছেলেকে নিয়ে দুদিন খাবার পয়সা ঠিকমতো হয় না। যদি কাজ জোটাতে পারি তো সেই কাজটা করার পর টাকা পাবো, তারপর আমার ছেলেটাকে নিয়ে খাবো। এমন সংসার কেই বা থাকতে চায় বলো? বাচ্চাটা? হ্যাঁ, এটা নিশির আর আমার ভালোবাসারই চিহ্ন। তবে সেই সব কিছু ছিন্ন করে আমাদের ছেড়ে চলে গেছে। অরুর বেশ খারাপ লাগলো হৃদয়ের জন্য। তাকে ঠকিয়েছে তাতে কি হয়েছে? সে তো একজন আদর্শবান ব্যক্তিকে পেয়েছে। কিন্তু সে তো এমনটা চায়নি হৃদয়ের জন্য। সে তো হৃদয়কে দোয়া করেছিল সে যেন সুখের শান্তিতে নিশিকে নিয়ে থাকতে পারে। তাহলে কেন হৃদয়ের জীবনটা আজ এমন হয়ে গেল? ওর ভীষণ খারাপ লাগছে। অরু আর হৃদয়ের কথা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে শুনছিল শাহরিয়া ও তার ছোট্ট ছেলে সাহার সীমান্ত। হঠাৎ করেই শাহরিয়া অরুকে জিজ্ঞাসা করলো, উনি কে অরু? অর্পিতা শাহরিয়ার কাছে গিয়ে ওর মানিব্যাগ থেকে 500 টাকা নিয়ে হৃদয়ের ছোট ছেলের হাতে দিয়ে বলল, উনি হচ্ছে আমার প্রাক্তন। ওনার জন্যই আজ আমি আপনার বউ, আর ওনার জন্যই আমি পেয়েছি আপনার মতো একজন আদর্শবান স্বামী।
হৃদয় ভাইয়া, আমি আমার ভাইয়ের ছেলেকে কিছু টাকা দিলাম, আশা করি এটা আপনি ফিরিয়ে দেবেন না। আপনাকে আমি ছোট করছি না, আমার জানা ছিল না আপনার একটা ছেলে হয়েছে, তো আমি গিয়ে দেখে আসতাম আর আমার থেকে প্রাপ্ত পাওনাটা ওকে দিয়ে আসতাম। এই মুহূর্তে সেটা তো দিতে পারলাম না, সামান্যটাই দিলাম, দয়া করে ফিরিয়ে দেবেন না। হৃদয় টাকাটা ফেরত দেবে করে পারল না অর্পিতার কথায়। এক প্রকার বাধ্য হয়েই কিছু না বলে টাকা গ্রহণ করলো। তারপর কিছুটা লজ্জাবোধ ও সংকোচ নিয়ে বলল, আমার তোমার সামনে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগছে তোমার সাথে কথা বলার। ঘেন্না আছে নিজের প্রতি নিজের। বাকি সময়টাকে স্তব্ধ করা যেত, তবে আমি সেই দিনের সময়টাকে ফিরিয়ে স্তব্ধ করে তোমার হাতটাই বেছে নিতাম। তবে আমি ব্যর্থ, এই ব্যর্থতা নিয়ে আমি তোমার সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারছি না অরু। আমি আমার ছেলেকে নিয়ে গন্তব্যে যাচ্ছি। তুমি সুখে থেকো, জীবনে যা হারিয়েছো তার থেকে দ্বিগুণ পাও। ভালোবাসার মানুষগুলোকে আগলে রেখো। আজ আসি, ফের যদি কোনোদিন দেখা হয় আর যদি তোমার তখন আমার সামর্থ্য থাকে, তো তোমার ছেলেকেও আমার থেকে যে প্রাপ্ত পাওনাটা পায় সেটা দেব। নিদারুণের ভাগ্য, কাউকে ঠকিয়ে কেউ কোনোদিনও জিততে পারেনি, আর না পারবে। হয়তো তার কর্ম তাকে পৃথিবীতে শাস্তি দেবে, নয়তো আল্লাহ তাআলা মৃত্যুর পর তাকে তার যোগ্য শাস্তিটা দিয়ে দেবে। সুন্দর এক সকালের সূচনা, জানালার কাঁচ ভেদ করে রুমটাকে রোদের আলোয় আলোকিত করে দিচ্ছে। চারিদিকে মুক্ত পাখির কিচিরমিচির আওয়াজ অনুকূল পৃথিবীকে মুগ্ধ করে যাচ্ছে। ঠিক তেমনি এক সকালে অর্পিতার শাহরিয়ার বুকে মাথা রেখে তার কোলে রাখা বাচ্চা ছেলেটার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, তার বিনিময়ে আল্লাহ আপনার মতো একজন জীবনসঙ্গী আমায় দান করেছেন, যে আমার সুখে দুঃখে সব সময় আমাকে সাপোর্ট করে, দুঃখকে সুখে ভরিয়ে দিতে পারে, দুঃখটাকে নিজের সাথে ভাগ করে নিতে পারে, এবং কি ঠকে যাওয়া এই মেয়েটাকে এত সুন্দর একটা জীবন দিতে পারে। সত্যি স্বামী, ভীষণ ভালোবাসি আপনাকে, আর আমি তো ভালোবেসে যাব। শাহরিয়া অরুকে নিজের সাথে সজোরে জড়িয়ে আগলে নেয় বুকের সাথে। এ যেন এক চিরস্থায়ী সুখের ঠিকানা, পরম শান্তি। নিবিতে এক পূর্ণিমার ঝকঝক করা এক পূর্ণিমার চাঁদ তার বুকে শুয়ে আছে। তার আর কি চাই? তাই ছোট্ট করে স্লো ভয়েসে বলল, আমিও ভীষণ ভীষণ ভালোবাসি আমার মায়াবতীকে।